Dear students of class 7, welcome to our online classes organized by Sheikh Abdullah Mullah High School and College. And I am Ajmeri Sultana, assistant teacher of English. Students, hope all are well and safe, and every students stay at home safely. Students, today I will discuss with you grammar topics and its changing sentence. In previous class, in first model test, I took an assertive to negative. Today I will discuss with you assertive to interrogative sentence. So students, get ready to and look at our class attentively. I hope all are ready. So let's start our class. Student, একটু খেয়াল করো, আমরা আসলে অনেক দিন থেকে আমরা এই অবস্থার মধ্যে আছি, যেহেতু জানো বর্তমান পরিস্থিতি কি। তো যেহেতু আমরা প্রথম একটা মডেল টেস্টে আমরা পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছি, সামনে তোমাদের আবার হাফ ইয়ারলি পরীক্ষা, ওইটার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। আশা করি তোমরাও সেটা ভালো করে পড়াশোনা করছো বাসায়। ইতিমধ্যে আমরা কিন্তু বলে দিয়েছি তোমাদেরকে সিলেবাসটা ফলো করার জন্য, হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস প্লাস অনলাইন ক্লাস ফলো করবে। তো আজকে সেটারই অংশ হিসেবে তোমাদের প্রথম ক্লাস নেওয়া আমার হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। তো চেঞ্জিং সেন্টেন্স দিয়ে শুরু করি। দেখো, প্রথম মডেল টেস্টে আমরা করেছিলাম নেগেটিভ। তো আজকে আমরা করব অ্যাসেটিভ থেকে ইন্টারোগেটিভ। স্টুডেন্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা জানি কি, সেটা হচ্ছে গিয়ে অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় সেটাই হচ্ছে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু আমরা একটা হচ্ছে কি যে সাহায্যকারী ভার্ব থাকলে সেটা সাহায্যকারী ভার্ব কিন্তু অক্সিলারি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, যেগুলো সব বা মডেল অক্সিলারি সবগুলো হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব দিয়ে হতে পারে, অনেক সময় আবার দেখা যায় কি আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, সেক্ষেত্রে ডু, ডাজ, ডিড দিয়ে করতে হয়। তো আমরা প্রথমে দেখো আমরা কি শুরু করতে চাচ্ছি, যেমন যদি অক্সিলারি ভার্ব যুক্ত, একটু বোর্ডের দিকে খেয়াল করো তোমরা, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে আমরা সেটা কিভাবে করব। তো অক্সিলারি ভার্ব আমি তোমাদেরকে বলেছি যে সাহায্যকারী ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এরকম যদি সাহায্যকারী ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ মানে আমরা কিন্তু ট্রান্সফরমেশন করতেছি। ট্রান্সফরমেশন হচ্ছে কি যে অর্থের পরিবর্তন না ঘটিয়ে আমাকে চেঞ্জিংটা করতে হবে। তো অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি তোমাকে বলেছি ইন্টারোগেটিভ কিন্তু তোমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হবে। বুঝতে পেরেছি কি বলেছি আমি? যদিও ইন্টারোগেটিভ বলা হয়েছে, কিন্তু যখন আমি এটাকে অক্সিলারি ভার্ব যুক্ত থেকে আমি ইন্টারোগেটিভ করবো সেক্ষেত্রে আমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করতে হবে। অর্থাৎ সাহায্যকারী ভার্বটা কি করতে আমাকে আগে নিয়ে আসতে হবে। প্রথমে আমাকে চলে আসবে কি সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি আছে এখানে আর, তারপর কি করতে হবে আমাকে নট নেগেটিভ করতে হবে আর এন, কি সবগুলো কি করতে হবে আর এন, তারপর কি করতে হবে সাবজেক্ট, তারপর চলে আসবে সাবজেক্ট কি আছে দে, আর এন দে, তারপরে মূল ভার্ব অর্থাৎ বাকি অংশটুকু যা আছে সেটা তুমি লিখে ফেলবে। লিখে ফেলবে আর এন দে প্লেইং ফুটবল, আর এন দে প্লেইং ফুটবল, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে তোমাদেরকে, যেহেতু এটাকে ইন্টারোগেট করতে বলা হয়েছে। অর্থাৎ এই স্ট্রাকচার কি হবে, অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি ইন্টারোগেট করতে গেলে স্ট্রাকচার হবে প্রথমে হবে আমাকে সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হবে, সাথে সাথে আমাকে নেগেটিভ মানে নেগেটিভ ফর্ম করতে হবে নট, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, অন্যান্য যে অংশটুকু আছে সেটা লিখে ফেলতে হবে। এটা কিন্তু সোজা, আসলে কিন্তু মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভটা কিন্তু নেগেটিভের চাইতে কিন্তু সোজা। তুমি সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসবা, হ্যাঁ বলতে হলে তোমাকে নেগেটিভ ইন্টারোগেটিভ মানে দুটো একসাথে করতে হবে। এটা হচ্ছে গিয়ে মূল অংশ, এটা কথাটা। আচ্ছা, তারপরে যদি অনেক সময় দেখা যায় কি যে আমাদের নেগেটিভ অর্থ বলতে পারে, মানে একটা জিনিসটা নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে, যদি এরকম থাকে সেই ক্ষেত্রে আমি কিভাবে করবো নেগেটিভ অর্থবোধক। আচ্ছা, আমি লাইন উদাহরণ দেখতে পারো, যেমন ধরো দেয়ার পেইন ফুটবল, আমি যদি বলি যে I am busy. I am busy.
লিখে হবে রিনা ইজ রিডিং এ বুক, ইজেন্ট রিনা রিডিং এ বুক। সেরকম ভাবে তোমরা নিজেরা আরো কয়েকটা 4-5টা সেন্টেন্সে নিজেরা তৈরি করবে, কিভাবে তোমরা অ্যাডজেক্টিভ থেকে ইন্টারগেটিভে সেটা পরিণত করবে। আর যদি দেখো তুমি নম্বরটা নেগেটিভ অর্থবোধক অ্যাডজেক্টিভ সেন্টেন্সকে ইন্টারগেটিভ করতে হবে, মানে সেন্টেন্সে যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে, যেমন হি ইজ নট এ গুড স্টুডেন্ট, সে ভালো ছাত্র না, এটা কি নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে, সেক্ষেত্রে এটাকে যদি আমি ইন্টারগেটিভ করি সেক্ষেত্রে হবে কি শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা নিয়ে আসতে হবে, অর্থাৎ ভাব তৈরি করতে হবে। সাহায্যকারী ভার্ব কি আছে এখানে? ইজ, তারপর কি হবে? সাবজেক্ট, ইজ হি এ গুড স্টুডেন্ট, ইজ হি এ গুড স্টুডেন্ট, শেষে প্রশ্নটি অর্থাৎ নটটা হবে না, অর্থাৎ যদি যদি থাকে সেক্ষেত্রে হবে কি নেগেটিভ ইন্টারগেটিভ, বুঝছো? সাহায্য অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে নট, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে অর্থ কি নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে। কিন্তু যদি অ্যাকসেপ্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে সেই ক্ষেত্রে আমাকে নেগেটিভ করতে হবে, শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা আমি আগে নিয়ে আসবো আর নটটা চলে যাবে, তারপর বসাবো কি সাবজেক্ট, তারপরে অন্যান্য যা মূল ভাব থেকে সেটা বা এক্সট্রা জন্য অন্যান্য অর্থগুলো বসবে, ওয়ার্ডগুলো বসবে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন তোমাকে অবশ্যই দিতে হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে গিয়ে প্রথম মানে অ্যাসেপ্ট থেকে মানে ইন্টারগেটিভ করার মূল কথা হচ্ছে কি যদি সাহায্যকারী ভার্ব থাকে এবং হাবুদিকে থাকে সেক্ষেত্রে এটাকে ইন্টারগেটিভ করতে হলে নেগেটিভ ইন্টারগেটিভ একসাথে করতে হবে। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসবে, নটটা উঠে যাবে, তারপর সাবজেক্ট এবং মূল ভার্ব এক্সট্রা অন্যান্য যা আছে সেটা তুমি বসাবে। তারপরে দেখো আর হচ্ছে কি অক্সিলারি ভার্ব বিহি। আমরা জানি কি আমি তোমাদেরকে প্রথম শুরুতে বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটা কিন্তু আমরা টেন্সে বারবার করেছি, যে বলে দিয়েছি যে একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। তো সেটাই বলছি সাহায্যকারী ভার্ববিহীন সেন্টেন্সকে তুমি কিভাবে ইন্টারগেটিভ করবে, এটা কিন্তু আমরা আগে করেছি। আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব যেহেতু নেই সেহেতু এটাকে নেগেটিভ বা ইন্টারগেটিভ করতে গেলে আমাকে সাহায্যকারী ভার্ব নিয়ে আসতে হয় ডু অথবা ডাজ, আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে নিয়ে আসতে হয় ডিড। তাহলে দেখো অক্সিলারি ভার্ব বিহীন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইন্টারগেটিভ করি সেক্ষেত্রে কিভাবে করব, যেমন ইউ নো মি ওয়েল, এটা কিন্তু আমি ইন্টারগেটিভ করি যেহেতু সাহায্যকারী ভার্ব নাই সেক্ষেত্রে আমাকে সাহায্যকারী ভার্ব কি হবে, দেখো মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকবে, এটা দেখো সেকেন্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার হলে তার সাথে বসে ডাজ, আর বাকি সবার ক্ষেত্রে কি হবে ডু বসাতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। তাহলে কি হবে, এটা যেহেতু হাফতে লিখতে হবে ডন, ডন ইউ নো মি ওয়েল, ডন ইউ নো মি ওয়েল। খেয়াল করো এটা অক্সিলারি ভার্ব বিহীন সেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার না, সেক্ষেত্রে ডু দিয়ে করতে হবে। আর তার আগে বলেছি আমি প্রথম ক্লাসে আপনাদের যে হাবুতে হলে নেগেটিভ ইন্টারগেটিভ একসাথে করতে হবে, যেহেতু এটা হাবুতে কাছে লিখে হবে নেগেটিভ ইন্টারগেটিভ একসাথে করতে হয়। এখানে সাহায্যকারী ভার্বগুলো ডু সাথে সাথে নেগেটিভ করে নিতে হবে, তাহলে কি হবে ডন, তাহলে ডন, তারপর সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, বাকি কিন্তু যা আছে সেটা বসাই দিলে হবে। তাহলে কি হবে ডন ইউ নো মি ওয়েল। সো দেখো ইন্টারগেটিভ দেখো আমি নিজে কিন্তু মনের ভুলে কিন্তু আমি ইন্টারগেটিভ মানে চিহ্নটা দেইনি, কিন্তু পরীক্ষায় মনে করে তোমরা অবশ্যই ইন্টারগেটিভ প্রশ্নবোধক চিহ্নটা দিবে। তারপর দেখো এটা হচ্ছে আমি তারটা যদি থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে বলি, যেমন হি রিডস এ বুক, সে একটা বই পড়ে, হি রিডস এ বুক। এখানে দেখো মূল ভার্ব কিন্তু এস যুক্ত আছে, থার্ড পারসন সিঙ্গুলার থেকে এস যুক্ত করা আছে, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডাজেন্ট দিয়ে করতে হবে, ডাজ, সাহায্যকারী ভার্ব হবে ডাজ, যেহেতু এটাকে ইন্টারগেটিভ করবো আমি নেগেটিভ ইন্টারগেটিভ একসাথে করতে হবে, কি হবে ডাজেন্ট, 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 ডাজেন্ট কি রিডসটা হয়ে যাবে ডি, ডাজ দেওয়ার কারণে মূল ভার্বের অ্যাডভার্ব উঠে যাবে, ডাজেন্ট হি রিডস এ বুক, শেষে প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পেরেছো? এই হলো একটা। আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে করব, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় দেখো একটু, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় যেমন কি
very hard. You are very hard. সে কঠোর পরিশ্রম করেছিল। সেন্টেন্সটা কি মূল ভার্ব পাস্ট ফর্মে, সুতরাং এটা কি সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে কি ডিড দিয়ে করতে হবে। যেহেতু হাবু তো মানে অ্যাসাটিভ আছে, সেহেতু আমাকে যখন আমি ইন্টারোগেটিভ করব নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করে ফেলবো। তাহলে কি হবে didn't he work very hard? শেষে প্রশ্নবোধক চিহ্ন। এবং ডিড এর ক্ষেত্রে কিন্তু মূল ভার্বটা আবার প্রেজেন্ট ফর্মে চলে আসবে, কারণ প্রথমে আমি কিন্তু ডিড দিয়ে করে দিয়েছি, পরপর দুইটা পাস্ট ফর্মে সাথে বসতে পারে না। তার জন্য তোমরা যখন আমি ডিড দিয়ে করব প্রশ্ন করব ইন্টারোগেটিভ বা নেগেটিভ টাইপের না কেন, সেক্ষেত্রে কিন্তু মূল ভার্বটা আবার প্রেজেন্ট ফর্মে চলে আসবে। তাহলে কি হবে didn't you work very hard? বুঝতে পেরেছো? এখন এটা ছিল হাবুতকে। এখন আমরা যদি আগের মতো যদি মানে ডু ডাজ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট ক্ষেত্রে যদি এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে যেমন ধরো এটা আমি বললাম হি ডাজন্ট, দেখো হি ডাজন্ট বা ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না, প্লে ফুটবল, হি ডাজ নট প্লে ফুটবল। এটা কি নেগেটিভ ফর্মে আছে। যদি নেগেটিভ অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে কি করতে হবে, আমি ইন্টারোগেটিভ করার সময় সেক্ষেত্রে হাবু থেকে শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা নিয়ে আসতে হবে। তাহলে হিসাবে ডাজ হি প্লে ফুটবল, যেহেতু এটা সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে, যদি সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করে অ্যাসার্টিভ সেন্টেন্সটা, সেই ক্ষেত্রে যখন আমি এটাকে ইন্টারোগেটিভ করব সেক্ষেত্রে শুধুমাত্র এটা হাবু থেকে চলে আসবে, অর্থাৎ শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা নিয়ে আসবো, আর নটটা চলে যাবে সাবজেক্ট মূল ভার্ব অন্যান্য যা আছে সেটা তোমরা সেভাবে বসিয়ে ফেলবে। তাহলে কি হবে ডাজ হি প্লে ফুটবল, এটাই হি ডিডন্ট ওয়ার্ক হার্ড, হি ডিডন্ট ওয়ার্ক হার্ড, নেগেটিভ থাকে হি ডিডন্ট ওয়ার্ক হার্ড, হি ডিডন্ট ওয়ার্ক হার্ড। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে ডিড হি ওয়ার্ক হার্ড, ডিড হি ওয়ার্ক হার্ড। নেগেটিভ সেন্সটাকে নেগেটিভ অর্থে প্রকাশ করছি, সেক্ষেত্রে যখন আমি ইন্টারোগেটিভ করবো সেক্ষেত্রে শুধুমাত্র সাহায্যকারী মানে হাবু থেকে করে নিয়ে আসতে হবে, শুধুমাত্র সাহায্যকারী ভার্বটা বসবে, নেগেটিভ উঠে যাবে, সাবজেক্ট মূল ভার্ব বাকি উঠে যাওয়া সেটা বসিয়ে দিবে। এটা গেলে তোমাকে সাহায্যকারী ভার্ব যুক্ত এবং সাহায্যকারী ভার্ব বিহীন আমাকে অ্যাডজেক্টিভকে ইন্টারোগেটিভ আমি কিভাবে করব। এখন ধরো অনেক সময় সেন্টেন্সে দেখা যায় কি, তোমাদেরকে আমি বলি, খেয়াল করো, যেমন ধরো সেন্টেন্স যদি everybody everyone এরকম থাকে, খেয়াল করো যদি সেন্টেন্স যদি everybody everyone এরকম যদি থাকে, একটু দাঁড়াও, everybody everyone all দেখো সেন্টেন্স যদি এভরিবডি এভরিওয়ান অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমি ইন্টারোগেটিভ করি সেক্ষেত্রে আমি কিভাবে করব। আমরা কিন্তু এটা নেগেটিভ করেছিলাম, যদি সেন্টেন্সের মধ্যে এভরিবডি এভরিওয়ান অল যদি থাকে সেক্ষেত্রে আমরা নেগেটিভ কিভাবে করি। এখন আমরা করব ইন্টারোগেটিভ কিভাবে করব। সেক্ষেত্রে দেখো যেমন ধরো এভরিবডি লাভস হিম, সেক্ষেত্রে কি করতে হবে এভরিবডির পরিবর্তে বা এভরিওয়ানের পরিবর্তে কি হবে হু ডাজন্ট বা ডিডন্ট বসাতে হবে। প্রেজেন্ট সেটা তুমি সেন্টেন্সে দেখে প্রেজেন্ট করে সেটা তুমি ডাজন্ট আর পাস্ট ইনডিফিনিট ডিডন্ট বা হ্যাভ মানে তুমি সেটা সাথে ভাব দেখে তার উপর বসাতে হবে। তাহলে এভরিবডির পরিবর্তে কি হবে হু, এখানে যেহেতু লাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট থার্ড পারসন সিঙ্গুলার সেটা কি হবে doesn't, who doesn't, তারপরে কি হবে মূল ভার্ব love, সেটা হয়ে যাবে love, who doesn't love him, মানে কি everybody loves him, প্রত্যেকেই তাকে ভালোবাসে। এখন যদি আমি কেউ লিখতে who doesn't love, কে তাকে ভালোবাসে না, কারণ প্রত্যেকেই তাকে ভালোবাসে, তার মানে অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না, অর্থ কিন্তু ঠিকই থেকে যাচ্ছে, বুঝতে পেরেছো। আর তোমাদের মানে ট্রান্সফরমেশনের মূল কথাই হচ্ছে কি আমি চেঞ্জ করব নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ, কিন্তু আমার অর্থ ঠিক থাকবে, অর্থ কোনো পরিবর্তন ঘটবে না, সেটা হচ্ছে মূল কথা। তাহলে দেখো এভরিবডি বা এভরিওয়ান থাকলে
যেমন এভরিওয়ান আরেকটা দেখায় এভরিওয়ান রেসপেক্টেড হিম। প্রত্যেকে তাকে কি শ্রদ্ধা করতে। এখানে দেখো কি মূল ভার্বটা কি আছে, পাস্ট ফর্মে আছে। সুতরাং আমাদের কি হবে, ডাজন্ট না হয় কি হবে, ডিডন্ট। লেগুলার পরিবর্তন কি করব, বসাবো হু ডিডন্ট। হু ডিডন্ট একবারে সংক্ষেপে লিখে দেই, হু ডিডন্ট রেসপেক্ট হিম। শেষে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, হু ডিডন্ট রেসপেক্ট হিম। পাস্ট ফর্মের কারণে কিন্তু ডিড এটা বি দিয়ে করতে হচ্ছে, সেটা হচ্ছে এভরিওয়ান, এভরিবডি, অল এগুলো থাকে। সেক্ষেত্রে আমাকে হু বসাতে হবে, তারপর ডিডন্ট ডাজন্ট সেটা চলে আসবে। আর বাকি মূল ভাব থেকে শুরু করে বাকিটুকু আমাকে একই রকম থাকবে। কিন্তু আর কিছু খেয়াল করো, যদি এভরির পর যদি নাউন থাকে, এভরির পর নাউন থাকলে, এভরির পর যদি নাউন থাকে, সেই ক্ষেত্রে আমি কিভাবে করব, every এরপর নাউন থাকলে, এভরি যেমন এভরিবডি না দিয়ে আমি যদি এভরি ম্যান বা এভরি মাদার, মানে এভরি মাদার লাভ হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি পর যদি এভরি মাদার, এভরি পর মাদার নাউন, এভরি পর নাউন থাকলে সেই ক্ষেত্রে আমি করবো ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি। এভরি পরিবর্তে কি হবে, ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি। তারপরে কি করতে হবে, এভরি পরে যে নাউনটা থাকবে সেই নাউনটা বসাতে হবে। তাহলে কি হবে, মূল কথা এভরি পরিবর্তে হবে ইজ দেয়ার এনি। তারপরে এভরি পর যে নাউনটা থাকবে সেই নাউনটা আমাকে বসাতে হবে, লিখতে হবে ইজ দেয়ার এনি মাদার, ইজ দেয়ার এনি মাদার। তারপরে আগের মতোই হু ডাজন্ট বা ডিডন্ট, এখানে আছে লাস্ট থার্ড মানে প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে হবে ডাজন্ট, হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তারপর এভরি পর যদি নাউন থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এভরি পরিবর্তে ইজ দেয়ার এনি বসাবো, ইজ দেয়ার এনি বসালাম। তারপরে হচ্ছে সেই নাউনটা বসাবো। তারপর হচ্ছে কি আগের মতোই হু ডাজন্ট বা ডিডন্ট, হু প্রেজেন্ট ইনডিফিনিট থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু হু ডাজন্ট আর কিন্তু লাভ হার চাইল্ড। কতই থাকে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে। দেখো আমি ভুলে যাচ্ছি, সুতরাং তোমরা কিন্তু পরীক্ষা অবশ্যই খেয়াল করবে এটা, এবং অনেকেই কাজটা করো, শেষ প্রশ্নবোধক চিহ্ন দাও না। কিন্তু একটা জিনিস খেয়াল করো, every man must die, প্রত্যেক মানুষের কি অবশ্যই মরবে। কিন্তু এভরি পর যদি নাউন থাকে এবং সেখানে যদি মাস্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, যদি মাস্ট থাকে সেক্ষেত্রে মানে ভুল করে ডাজন্ট বা ডিডন্ট না দিয়ে আমরা উইল নট দিয়ে করতে হবে। তাহলে কি হবে, এভরি পরিবর্তনে কি করব, ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি। তারপরে এভরি পরে নাউনটা কি আছে, ম্যান, তাহলে ইজ দেয়ার এনি ম্যান। হু ডাজন্ট বা ডিডন্ট না দিয়ে যদি মাস্ট থাকে সেক্ষেত্রে আমরা তো উইল নট, হু উইল নট বা অন ডাই, উইল নট বা সংক্ষেপে লিখলে হু অন ডাই, তো সংক্ষেপে লিখলে অন ডাই। অর্থাৎ এভরি পর নাউন থাকে, সেটা তো বলেছি যদি নাউন থাকার পর মাস্ট থাকে সেই ক্ষেত্রে, মাস্ট থাকলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি করব, ইজ দ্যাট এলিমেন্ট হু মানে ডাজন্ট ডু নট না দিয়ে আমরা সেই ক্ষেত্রে উইল নট বসাবো, উইল নট বা অন সংক্ষেপে। ইজ দ্যাট এলিমেন্ট হু উইল নট ডাই, মানে প্রত্যেক মানুষই অবশ্যই মরবে। এমন কোনো অর্থ এটা আছে কি এমন কোনো মানুষকে দেখে মরবে না, তার মানে কি অবশ্যই মরবে, তার মানে অর্থটা কি ঠিক থাকলো, অর্থ কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এই গেল একটা। তারপরে আমরা একটু করবো, খেয়াল করো। তারপরে একটু খেয়াল করো, এটা গেলো এভরিবডি দিয়ে, এভরিবডি এভরিওয়ান থাকে কিভাবে। আর যদি নোবডি না থাকে, যেমন এটা যদি এভরিবডি না থাকে, যদি নোবডি নো ওয়ান থাকে,
দেখো এখানে থাকে nobody, no one, nobody, no one, তারপর হচ্ছে যে ধরো nobody, no one, তারপরে যেমন none থাকে গো no one বা none থাকলে সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ কিভাবে করব, ইন্টারগেটিভ কিভাবে করব, যেমন nobody, nobody believes him, মানে কেউ তাকে বিশ্বাস করে না। এটা কিন্তু এটা আরো সোজা, এভরিবডি এভরিওয়ানের চাইতে এটা আরো সোজা, বুঝতে পেরেছো? একটু খেয়াল করো, nobody, none, no one যদি থাকে সেই ক্ষেত্রে যখন আমরা সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ করব সেই ক্ষেত্রে শুধুমাত্র কি হবে, নবডিটা পরিবর্তন হয়ে নবডির পরিবর্তে শুধুমাত্র আমি হু লিখব, হু, আর বাকিটুকু যা আছে সেটা তুমি হু লিখবে, হু বিলিভস হিম, কে তাকে বিশ্বাস করে, মানে কেউ তাকে বিশ্বাস করে না। বুঝতে পেরেছো? এটা খুবই সোজা। তারপরে যেমন ধরো আমি একটা বলছি, যেমন none can be বা none can be successful without hard working, বলা হয় তো none দেওয়া আছে, কি none এর পরিবর্তে শুধুমাত্র হু বসাবে, কিন্তু জাস্ট হু ক্যান বি সাকসেসফুল উইদাউট হার্ড ওয়ার্ক, মানে অর্থাৎ এভরিওয়ান এভরিবডি থাকলে সেক্ষেত্রে হু দেওয়ার পর মানে ডিডেন্ট ডাজেন্ট দিয়ে করতে হয়, কিন্তু যদি মাত্র নোবডি, নান, নো ওয়ান থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ওটার পরিবর্তে আমি হু বসিয়ে দিব, আর বাকিটুকু যা আছে সেটা আমি হু লিখে ফেলবো। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের মানে কি এটা আরো সোজা, ওটার চাইতে আরো সোজা। তারপর আমরা আরেকটা নিয়ম, আমি আরেকটা নিয়ম বলছি, দেখো একটু, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নেভার থাকে সেটাকে যখন আমরা ইন্টারগেটিভ করব তখন কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে ইন্টারগেটিভ করার সময় কি এভার, এবং আমাকে কিন্তু সাহায্যকারী ভার্বটা নিয়ে আসতে হবে আগে। যেমন ধরো দে নেভার ওয়েন্ট টু ঢাকা, তারা কখনো ঢাকা যায়নি, যেহেতু নেভার হবে এবার, কিন্তু তার আগে আমাকে সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসতে হবে। এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব নেই সেটা তোমাকে সেন্টেন্সটা দেখে দেখতে হবে যে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট। মূল ভার্ব দেখো পাস্ট ফর্মে দেয়া আছে when, মূল ভার্ব পাস্ট ফর্মে দেয়া আছে when, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট এ সাহায্যকারী ভার্ব হবে did, তাহলে কি হবে did they, তারপরে সাবজেক্ট নেভারটা কি হয়ে যাবে এভার, যেটা তোমাদের কি বলেছি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকে ইন্টারগেটিভ করার সময় সেই ক্ষেত্রে হচ্ছে কি এটা এভার হয়ে যাবে। তাহলে did they ever went to কি go to ঢাকা, did they ever go to ঢাকা, অর্থাৎ ওই যে ওটা ডিড করার পরে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসছে আবার, অর্থাৎ যেটা তোমাদের কি বলেছি যে যদি নেভার থাকে সেক্ষেত্রে হবে কি এভার, এবং সাহায্যকারী ভার্বটা কিন্তু অবশ্যই আগে নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট বসাবা, নেভারটা এভার হয়ে যাবে। যেমন ধরো আমি আরেকটা বললাম আই নেভার ড্রিঙ্ক, যেটা হয় I never drink tea, আমি কখনো চা খাইনি, তাহলে এটা কি হবে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মে লিখতে হবে do I ever drink tea, শেষে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন হবে, do I ever drink tea, আমি কখনো চা খেয়েছি, তাহলে ঠিক না আমি কখনো খাইনি, অর্থাৎ নেভার থাকে ইন্টারগেটিভ করার সময় এবারে চলে আসবে, নেভারটা এবার, তার আগে অবশ্যই সাহায্যকারী ভার্বটা আমাকে বসাতে হবে। আবার অ্যাসার্টিভ সেন্টেন্স যদি তোমার নাথিং থাকে সেক্ষেত্রে এটা হবে কি, নাথিং থাকলে হবে কি ইন্টারগেটিভ করার সময় এনিথিং, নেভার থাকলে এভার, আর নাথিং থাকলে হবে কি এনিথিং। তাহলে দেখো আই নো নাথিং অ্যাবাউট ইট, আমি এটা সম্পর্কে কিছু জানি না, তাহলে কিন্তু অবশ্যই সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসতে হবে, নো মূল ভার্বটা যদি ফর্ম থেকে কি হবে do I know, do I তারপরে no মূল ভার্বটা do I know, নাথিং ঠিক হয়ে যাবে do I know anything, do I know anything
নাথিং থাকলে হবে এনিথিং, আর হবে গিয়ে সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসতে হবে। there was nothing to do, এখানে সাহায্যকারী ভার্ব কি আছে, ওখানে কিন্তু সাহায্যকারী ভার্ব ছিল না দেখে আমাকে সেন্সটা দেখে প্রেজেন্ট না পাস্ট ইনডিফিনিট টেন্স মানে সেটা দেখে আমাকে ডু ডি ডাজ ডিড এটা নিয়ে আসতে হবে। কিন্তু এখানে সাহায্যকারী ভার্ব আছে ওয়াজ, আমি সেক্ষেত্রে ওয়াজটা নিয়ে আসবো, লিখে হবে was there nothing to be anything, was there anything to do, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন তোমাদেরকে দিতে হবে। তো স্টুডেন্ট দেখো আমাদের ক্লাস 7 এর জন্য আমরা কিন্তু আসলে এরকমই 6 থেকে 6 পর্যন্ত কনভার্সনটা বেশি প্রাধান্য দেওয়া হয়, 7 থেকে ট্রান্সফরমেশনের উপর আমরা জোর দেই, ওখান থেকে শুরু হয়। তোমাদের যে গত ক্লাসে ছিল নেগেটিভ, এবার ইন্টারগেটিভের আমরা ধাপে ধাপে আরও বেশি অবশ্যই 7 থেকে যখন আমরা আবার ফাইনালে যাব তখন সেক্ষেত্রে আরেকটু ভালো আরেকটু নিয়ম কয়েকটা শেখাবো। আপাতত তোমাদের অ্যাফিটিভ থেকে যে ইন্টারগেটিভের যে জন্য যে কটা নিয়ম আমি পড়ালাম আজকে তোমাদের, এ কটা নিয়ম শিখলে তোমাদের আশা করি তোমাদের হয়ে যাবে, চলে যাবে। তোমরা এই কটা নিয়মে যদি ভালো করে পড়ো মাথায়, আমি তোমাদের আশা করি প্রত্যেকে বই কিনেছ, যদি না কিনে থাকো বইটা কিনে ফেলবো অবশ্যই খুব দ্রুত। যারা এখন কিনুন তারা চেষ্টা করবে আগে বই মানে গ্রামার বই যেটা আছে ওটা খুলে দেখবে, যে নিয়মটা দেখবে আমি যে নিয়মগুলো পড়ালাম অ্যাথলেটিক থেকে ইন্টারগেটিভের মানে সহজ একটা নিয়ম, এটা খুব একটা সহজ মানে নিয়মগুলো তোমরা আমি যে নিয়মগুলো পড়ালাম, সাহায্যকারী ভার্ব থাকলে কী হয় প্রথমে নিয়ে আসতে হয়, বা নেগেটিভ আবদ্ধক থাকলে নেগেটিভ ইন্টারগেটিভ একসাথে করতে হয়, আবার যদি নেগেটিভ থেকে শুধুমাত্র সাহায্যকারী ভার্বটাকে নিয়ে আসতে হয়, সাহায্যকারী ভার্ব না থাকলে সেক্ষেত্রে আমাকে প্রেজেন্ট ইনডিফিনিট হলে ডু অথবা ডাজ দিয়ে করতে হয়, পাস্ট ইনডিফিনিট হলে ডিড দিয়ে করতে হয়, বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে নাথিং থাকলে কী হয় এনিথিং, এবং সাহায্যকারী ভার্বটাকে নিয়ে আসতে হবে, নেভার থাকলে এবার, এভরিবডি এভরিওয়ান থাকলে সেক্ষেত্রে হু ডাজেন্ট ডিডেন্ট, আর যদি নোবডি থাকে সেক্ষেত্রে শুধুমাত্র হু বসিয়ে বাকিটুকু বসিয়ে দিলে হয়। মানে যে নিয়মগুলো তোমাদেরকে আমি পড়ালাম সেই নিয়মগুলো বাসায় গিয়ে বইটা আবার খুলবে সন্ধ্যার সময়, খুলে ভালো করে তোমরা নিয়মগুলো পড়বে। আমি যেগুলো পড়ালাম আবার যদি নিজেরা পড়ো প্র্যাকটিস করতে হলে তোমাদের মানে আরও সহজ হয়ে যাবে ব্যাপারটা। আর তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের এটার উপরে বাড়ি কাজ থাকবে, মানে হোমওয়ার্ক থাকবে হচ্ছে গিয়ে আমি যে নিয়মগুলো পড়ালাম এখান থেকে তুমি মানে অন্ততপক্ষে 10টা সেন্টেন্স 10টা চেঞ্জিং লিখে রাখবে, অর্থাৎ অ্যাথলেটিক থেকে ইন্টারগেটিভের 10টা, এই রুল থেকে 10টা সেন্টেন্সের উপর তুমি অ্যাথলেটিভ টু নেগেটিভ করে রাখবে। বুঝতে পেরেছো, তোমাদের থাকবে এটা হোমওয়ার্ক। আর নেক্সট ক্লাস তোমাদের চেঞ্জিংয়ের মনে হয় ইম্পার্টেন্ট সেন্টেন্স বা এক্সপ্লেনেটরি সেন্টেন্স আছে, ওটা নিয়ে আলোচনা করবো। তো স্টুডেন্ট সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং খুব খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আশা করি, কারণ পরীক্ষা অতি সন্নিকটে, অনেক সময় নষ্ট হয়েছে আর নষ্ট করবে না। পরীক্ষার সামনে নেক্সট পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ নেক্সট টাইম, নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।